সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমি রেজওয়ানুজ্জামান। নতুন দিনের নতুন পর্ব নিয়ে সঙ্গে আছেন আমাদের সঙ্গে সাইফুল বারী টিটু, ফুটবল কোচ, বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। বলছিলাম ফুটবল নিয়ে কথা হবে এবং সেটা ইউরোপিয়ান ফুটবলের সৌন্দর্য নিয়েই। গতকাল আপনারা জানেন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হয়েছে, সেমিফাইনাল লাইন আপ নিশ্চিত। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির মতো জায়ান্ট ক্লাবগুলো, ইংল্যান্ডের ক্লাবগুলোর সবারই বিদায় নিশ্চিত। সব মিলে কিন্তু বলতেই হবে যে চ্যাম্পিয়ন্স লিগ আসলে জমজমাট অবস্থায়, শেষ চারের লড়াই। আমি দুই কোচের দুটো কথা দিয়ে শুরু করতে চাই, ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের। ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা বিদায়ের পর বলেছেন, আমরা যা করেছি তা নিয়ে কোনো অনুশোচনা নেই। আর কার্লো আনচেলত্তি বলেছেন, সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনোই মরে না। তার মানে রিয়াল মাদ্রিদ এই চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফলতম দল, 14 বারের চ্যাম্পিয়ন। বুঝতেই হবে যে তারা আরও একবার এই টুর্নামেন্টে নিজেদেরকে প্রমাণ করেছে। আপনারা চাইলে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, ইউরোপিয়ান ফুটবল নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। সাইফুল বারী টিটু, অবাক হয়েছেন কিনা কালকের রেজাল্টে? খেলা শুরুর আগে সবাই ভেবেছিল যে ম্যানচেস্টার সিটির মাঠে রিয়াল মাদ্রিদ যদি পারে, রিয়াল মাদ্রিদই পারবে, কিন্তু তারপরও সিটির মাঠে নিজেরা তারা অবিশ্বাস্য, এবং সেটা গত অনেক বছর তারা প্রমাণ করেছে। না, অফকোর্স আমার মনে হয় যে আসলে এই খেলাগুলি যে আমরা লাস্ট যেগুলি দেখলাম, এক্সেপশনাল ম্যাচেস। আপনি যদি স্কোর লাইনগুলিও দেখেন, 3-3 ছিল ফার্স্ট লেগে, ওই দুটা মানে আর্সেনাল আর বায়ার্নেরও 2-2 ছিল, তো ক্লোজ ম্যাচ ছিল। বাট এখানে যেটা হয়েছে যে গার্দিওলা যেটা বলছে সেটা একদিক দিয়ে জাস্টিফাইড, যে এই ম্যাচের থেকে তাদের আর অনুশোচনা করার কিছু নেই। এই জন্য তাদের বেস্ট খেলাটা খেলেছে। হ্যাঁ, বেস্ট খেলাটা বলতে পসিবল, যা করা দরকার। এবং চ্যাম্পিয়ন্স লিগের আপনার রিয়াল মাদ্রিদ হচ্ছে সবচেয়ে সফলতম দল, তাদের সাথে 18টা কর্নার এবং 33টা শট, এর মধ্যে পোস্ট বরাবর 9টা যদিও। হ্যাঁ, বাট যেখানে রিয়াল মাদ্রিদ প্রথম কর্নারটা পায় 105 মিনিটের সময়, ওই একটাই কর্নার, 67 হচ্ছে পজিশন। তো আলটিমেটলি যেটা হয় যে আই ওয়ান্ট টু গিভ ক্রেডিট টু রিয়াল মাদ্রিদ, এইটাই যে তাদের গেম প্ল্যান ওয়াজ ভেরি গুড আমার দৃষ্টিতে। একদম শুরু থেকে ম্যান সিটি যেটা করতে চায় যে নিচের থেকে বিল্ড আপ করে ভিতরের দিকে ঢুকবে মিডফিল্ডে, তারপরে যাবে উইংয়ের দিকে। তো ওই ভিতরে ঢোকার ব্যাপারটাই ক্লোজ করছিল সবসময়, যে এক্সেপশনাল প্লেয়ার আমি বলবো বেলিংহাম। এবং এই রিয়াল মাদ্রিদ যে আজকে এই অবস্থানে, তার জন্য ওর অবদানটা অনেক, ওর খেলার ইনভলভমেন্টটা ম্যাচের মধ্যে। বক্স টু বক্স মিডফিল্ডার, বাট আপনি দেখবেন অ্যাটাকে ইনিশিয়েটিভ ও নিচ্ছে, ডিফেন্ডিংয়ে প্রথম বল কারার ব্যাপারটাও যেন ও নিচ্ছে, যে ট্যাকল করা বা ক্লোজ ডাউন করা, নিচে নেমে আসা। তো যেটা করছিল আসলে যে ভিনিসিয়াস এবং রড্রিগোকে উপরে, মানে রড্রিগো লেফট সাইডে, রাইট সাইড দিয়েছিল ভালভার্ডে। যে ভালভার্ডে থাকাতে বেলিংহাম যেটা করছিল, যে ভালভার্ডে, বেলিংহাম, ভিনিসিয়াস এবং রড্রিগো এই চারজন খুব ক্লোজ হয়েছিল, যাতে মাঝখান দিয়ে খেলতে না পারে। এবং তাদের পিছনে কামাভিঙ্গা একটা সাপোর্ট, যে 5 ম্যান হাই প্রেসিংটা শুরুটা। বাট আস্তে আস্তে যখন গোল করার পর কিন্তু আস্তে আস্তে নিজেদের গুটিয়ে নেয়। তো গুটিয়ে নেওয়ার পর যেটা হয়েছে, যে ওদের প্ল্যানটা ছিল যে বক্সের মধ্যেই 10 জন থাকবো আমরা গোলকিপারের সামনে। সো তার ওয়েতে দেখা গিয়েছে যে কখনো কখনো 6-4 ওইভাবে একটা লাইন করা ওইখানে, এবং কোনো স্পেস আলটিমেটলি দেয় নাই। যে গোলটা করেছে আসলে ম্যাচে ফেরার জন্য ম্যান সিটি, ফ্রম এ মিস্টেক ফ্রম রুডিগার, যে ক্রসটা আসছে সেটা কর্নার করে দিলে কিন্তু আর কিছু হয় না, ও ইন প্লেতে রেখেছে, যেটা ডি ব্রুইনে এক্সেপশনাল ফিনিশ। এবং আমি বলবো এই ম্যাচের সবচেয়ে বড় হেভি টার্নিং পয়েন্টটা ছিল ডি ব্রুইনার মিস করাটা। এই গোলটার পরে যেই চান্সটা ছিল কাটব্যাক থেকে, আমার মনে হয় যে কে করেছিল আমার ঠিক মনে নেই, বাট ওই সব জায়গার থেকে মিস ওর হয় না। তো ইন এ কেস আমি বলবো যে প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী রেজাল্ট পাও। কারণ রিয়াল মাদ্রিদের যে কাউন্টার অ্যাটাক, এরকম স্মুথ কাউন্টার অ্যাটাক দেখা যায় না। যে প্লেয়ারগুলি ইনভলভ থাকে, বেলিংহাম, আপনার ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, ওদের টাচ, ওদের কুইকনেস, বিহাইন্ড দ্য ডিফেন্স রান করা, এবং লাস্ট মোমেন্টে গিয়ে যে রুডিগারও যে একটা মিস করলো। তো আমি বলবো যে আসলে রিয়াল মাদ্রিদ যেটা করেছে, যে আমি যতটাই আন্ডারডগ থাকি, দেয়ার ইজ অলওয়েজ দ্য হোপ টু উইন ম্যাচেস। সো ওইটা জাস্ট একটা সেকেন্ডের ব্যাপারে হইতে পারে। তো ওই জিনিসটা হচ্ছে। আর বলবো যে টাই ব্রেকারে রিয়াল মাদ্রিদ ওয়াজ রেডি,
ম্যান সিটি ওয়াজ নট রেডি। ওদের যে সিরিয়াল কিক টেকার আমার মনে হয়েছে যে দে আর নট কনফিডেন্ট এনাফ, যে আমি বলবো বার্নার্ডো সিলভা এবং কি বলে যে মিস করলো আরেকজন মিডফিল্ডের নামটা ভুলে গেছি আমি। মানে আপনি বলছেন যে ম্যানচেস্টার সিটি মানে রেডি ছিল না টাই ব্রেকারের জন্য, কেন? মানে তারা কি আগেই শেষ করতে এটা হচ্ছে যে ট্রেনিং করছে করেনি তা না, এটা হচ্ছে যে সাধারণত ম্যান সিটি যে ম্যাচগুলিতে জেতে বা হারে টাই ব্রেকারে যেতে আমরা কম দেখি। নির্ধারিত সময় খেলা ডিসাইডেড হয়ে যায়, ম্যাক্সিমাম টাইম যে ওরা জিতে যায় 90 মিনিটসে, এক্সট্রা টাইমের প্রয়োজন হয় না। তো ওদের এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে টাই ব্রেকারে কম। ওকে, পেপ গার্দিওলার আন্ডারে বার্নার্ডো সিলভার সঙ্গে কোভাসিচের কথা বলছিলেন, যেটা আমরা বলছি যে রিয়াল মাদ্রিদ কি আসলে চ্যাম্পিয়ন্স লিগের টিমই কিনা? তাহলে তারা লিগে যা খুশি করুক, যখন যা করুক, চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরমেন্সটা অন্যরকম হয়, মানে এটার কারণটা কি? এটা আসলে ট্রেডিশন অনেক সময় কাজ করে হয়তো, বাট একটা জিনিস হলো যে ওয়ার্ল্ড কাপের পরে তো এটা প্রেস্টিজিয়াস একটা টুর্নামেন্ট ধরা হয়, এটাতে প্লেয়াররা মোটিভেটেড হয়তো বেশি থাকে যে, এবং এটা একটা এক ধরনের এসকেপ। আপনি যে বায়ার্নের কথা ধরেন, কত সিজন পরে ওরা চ্যাম্পিয়ন হতে পারেন, 11 বছর। হ্যাঁ, তো এখন চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে একটা ওখান থেকে পালানো, যে আমরা ওটা ব্যর্থতার থেকে ঘুরে দাঁড়ানো, তো এই জিনিসটা হয়তো আসবে। তো তারপরে আমি বলবো যে এই জিনিসটা আমরা কখনোই চিন্তা করি না যে একটা কোচ বা একটা টিমকে, এই যে এখন কালকে চ্যাম্পিয়ন্স লিগ খেললো, এখান থেকে আউট হয়ে গেল ম্যান সিটি, বাট সামনের এই সপ্তাহে খেলা আবার তাদের লিগের খেলা, আবার এফএ কাপের খেলা। সো এই যে প্ল্যান করা এবং কোন প্লেয়ারদের আমি কোন টুর্নামেন্টে খেলাবো, কতটুকু খেলাবো, সব কিছু কিন্তু প্ল্যান করা। তো ওই জিনিসটা আসলে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে মানে আনন্দ কিংবা কষ্ট সহ্য করার সময় নাই, আপনি ইউ হ্যাভ টু বি রেডি। কারণ আমরা জানি পরের ম্যাচে প্রস্তুতি শুরু হয় এই ম্যাচের শেষ বাঁশি বাজানোর পরই, তখন থেকে আপনার প্রস্তুতি নেক্সট ম্যাচে। শনিবারই খেলা এফএ কাপের সেমিফাইনাল চেলসির সাথে, রাইট। সো আমি বলবো যে এই জিনিসগুলি আসলে মেনটেন করা, উই শুড গিভ ক্রেডিট এবং উই শুড গিভ সাম বেনিফিট অফ ডাউটস টু দ্য প্লেয়ার্স অ্যান্ড কোচেস। যে আমরা সাপোর্টাররা অনেকেই হ্যাঁ কিক করলো, পেনাল্টি মিস হলো, ম্যান সিটি পারলো না, বাট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দে হ্যাভ টু মানে গো থ্রু আউট দ্য উইকস, যে আনবিলিভেবল, চিন্তা করা যায় না। এমনি তো আরেকটা সেমিফাইনাল নিয়ে আমরা একটু বলবো, যদিও এটা আবার ফিরবো আর্সেনালের বায়ার্ন মিউনিখের খেলা। আপনি বায়ার্ন মিউনিখের কথা বলছিলেন যে বায়ার্ন মিউনিখের স্কেপ গোট কিনা কিংবা স্কেপ গেট কিনা এটা এই চ্যাম্পিয়ন্স লিগে তারা ব্যর্থ। আপনার কি মনে হয় যে বায়ার্ন মিউনিখ উঠে আসলো রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলা, ওই ম্যাচটা কি এরকমই ইন্টারেস্টিং হবে নাকি রিয়াল মাদ্রিদ সেখানে ফেভারিট থাকবে? ওয়েল, এটা আসলে ইউ নেভার নো, ক্যান নেভার সে ফর শিওর। কারণ আপনার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল বায়ার্ন রিয়াল দুইটা টিমই তাদের সর্বোচ্চ দিবে এবং দুইটাই বেস্ট টিম, মানে আগের ইতিহাসের বিচার বলি। এবং এখন দেখেন ম্যাচগুলি এত ক্লোজ হয়ে গিয়েছে, মানে প্রস্তুতি তো দুইটা মানে যে কোনো টিমগুলির খুব ওয়ার্ল্ড ক্লাস, মানে হাই স্ট্যান্ডার্ড, বাট ইন ম্যাচ কোচিং বা ইন গেম কোচিং এখন খুব ইম্পর্টেন্ট। যেমন কালকে গার্দিওলার চেঞ্জটা, গ্রেলিশকে বসিয়ে ডোকুকে নামানো, সাথে সাথে ওইটার ফল পাওয়া, এই জিনিসগুলি খুবই। এবং এই ম্যাচের কথা আমি বলবো যে আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখের খেলাটায় আমরা একটা বলি যে কিছু কিছু লেট রান বাট কুইক, এবং কিমিক রাইট ব্যাক থেকে গিয়ে এই গুরেরোর যে লেফট সাইড থেকে ক্রসটা মিট করলো, ওদের মানে ওকে ট্র্যাক করতে পারেনি কেউ, রাইট ব্যাক এসে আপনাকে গোল করে দিয়ে যাচ্ছে। সো এখনকার ফুটবলটা এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে আপনি অ্যাজ এ উইঙ্গার আপনি ফরওয়ার্ড, কিন্তু ইউ হ্যাভ টু ডিফেন্ড, নিজের বক্সে ঢুকে ডিফেন্ড করতে হবে, যেতে হবে। তো দ্য অ্যামাউন্ট অফ ফিজিক্যাল ইন্টেন্সিটি, ফিজিক্যাল ফিটনেস ইউ নিড ফর দ্যাট ইজ আনবিলিভেবল। এই জন্য দেখা যাচ্ছে যে 13-14 কিলোমিটার দৌড়াচ্ছে একটা প্লেয়ার পার ম্যাচ, 16 কিলোমিটারও দৌড়ায়। তো এই যে কিমিক রাইট ব্যাক পজিশন থেকে গিয়ে যে লেট রান করে গিয়ে ওখানে গোল করে আসলো, ওকে কেউ ট্র্যাক করতে পারেনি। সো কিমিকের ইমিডিয়েট অপোনেন্ট কে ছিল, হয়তো মার্টিনেলি কিংবা যেই তখন ছিল হেসুস হতে পারে, তো ও ওকে ট্র্যাক করতে পারেনি। তো এই জিনিসগুলি ব্যবধান করে দিবে। এবং আমরা দেখলাম যে কোয়ার্টার ফাইনাল সবকটা ম্যাচই কিন্তু খুব ক্লোজ ছিল, 3-2, 4-2, একটা বোধহয় 4-1 বা 4-2 এরকম হয়েছে মাদ্রিদের সাথে ডটমুন্ডের। সো সব মিলে আমি বলবো যে আপনি এক্সেপশনাল কিছু ম্যাচ, বার্সেলোনার মাঠে বার্সেলোনার চেয়ে বেশি পজিশন পিএসজি দেখিয়েছে ওই দিন। সো অনেক কিছু কিন্তু বদলাচ্ছে এবং
মানে এখন কি হোম অ্যাডভান্টেজটা নাকি সেটা এখন নো আর ক্যাম্পে ওটা আমরা ধরি না, এবং নাকি আপনি নো দেখেন- ক্যাম্পে খেলা নয় বলে সেটা আপনার কোনটা মনে হয়? না, ওটা আমি মনে করি না যে খুব বেশি Okay. ডিফারেন্স, বাট এখন তো নিয়মও বদলিয়ে দিয়েছে যে এখন অ্যাওয়ে away গোলের ওটা goal-এর নাই। না। যেমন কালকে যদি অ্যাওয়ে গোলের ওটা থাকতো, যখন 1-0 ছিল তখন ম্যান সিটি 1 গোল করলে হতো না, 2 গোল করতে হতো। জি। সো এটা আসলে যেটা করেছে আসলে মোর ইন্টারেস্টিং এবং মোর মানে স্ট্যান্ডার্ডটা হাইতে নেওয়ার একটা চেষ্টা, এবং মোর এন্টারটেইন হয় যাতে মানুষ, এই চেষ্টাটা। তো সব মিলে আমি বলবো যে মানে আমার কাছে খুব ভালো হয়েছে। আমি হয়তো নিয়মিত খেলা দেখতে পাচ্ছি না এখন সকালে এত রাত করে, কিন্তু কালকে ম্যাচটা আমি ভেঙে ভেঙে ঘুমিয়ে আমি খেলাটা দেখেছি পুরোটাই। আই এনজয়েড ইট থরোলি, যে এই ধরনের হাই স্ট্যান্ডার্ড খেলার থেকে অনেক কিছু আমরা শিখতেও পারি। এবং যেটা আমরা বলছিলাম আমাদের বিষয় যে ইউরোপিয়ান ফুটবলের সৌন্দর্য, তার মানে আপনি বলছেন যে সেটা বেড়েছে ফুটবলের স্ট্যান্ডার্ড এবং নো ইউরোপিয়ান ডাউট, উইদাউট এনি ডাউট। এবং আমি মনে করি যে এবারের ইউরোটাও অনেক উচ্চ মাত্রার মানে স্ট্যান্ডার্ড হবে আমার ধারণা। মানে সেটার কারণ কি, মানে নিচের সারির দলগুলোর সাথে শক্তির ব্যবধান কমে যাবে না উপরের সারির কমে দলগুলো? যাওয়াটা একটা বড় কারণ। সবাই এখন দে ট্রাই টু কপি যে রোল মডেলগুলি কারা। সো রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি এবং ওই যেই দেশগুলি চ্যাম্পিয়ন হয়, ইটালি, এরা কিভাবে কাজ করে, সিস্টেমটা ফলো করে, হ্যাঁ সবাই ফলো করা শুরু করেছে। মানে সেটা তারা পারছে। এবং ইউরোপে এটা খুব ভালোভাবে, মানে কোয়ালিটি অফ ফুটবলার কি সেই লেভেলের আছে, তারা সেটা চাইলেই কি তাদের পারছে? এটা হচ্ছে আপনার ওই ধরনের ট্যালেন্ট আইডেন্টিফিকেশন স্কিম যেগুলি থাকে, ডেভেলপমেন্ট স্কিম থাকে, এগুলি তারা ইউরোপেরটা এখন বেস্ট ওয়ার্ল্ডে। এবং ইউরোপ থেকে এই জন্য বারবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য এগিয়ে যায়, যদিও আর্জেন্টিনা গতবার অনেক বছর পর ইউরোপের বাইরে ইয়ে করলো। সো ইউরোপ ইজ দ্য বেস্ট অ্যাট দিস মোমেন্ট বিকজ ইউএফআর জন্য। ইউএফআ অনেক ধরনের স্কিম নেয় টু ডেভেলপ দেয়ার ইউরোপিয়ান ফুটবল। আমরা কথা বলছি ইউরোপিয়ান ফুটবলের সৌন্দর্য নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হয়ে গেছে, সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত। আমাদের সঙ্গে আছেন সাইফুল বারী টিটু, ফুটবল কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টর বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত, পিএসজি, ডর্টমুন্ড, বায়ার্ন, রিয়াল, 4টা দল। মানে ইংল্যান্ড নেই, মানে এটা অবিশ্বাস্য লাগছে কিনা আপনার কাছে? না, আগের চ্যাম্পিয়ন্স লিগগুলি দেখলে ইংল্যান্ড মাঝে মধ্যেই থাকতো না, বাট যখন ম্যান সিটি, লিভারপুল একটা হাই স্ট্যান্ডার্ড টিম হিসাবে তারা আত্মপ্রকাশ করে, তখন থেকে তাদের থাকা শুরু হয়। তো বাট সব টিমই মানে সব অ্যাকচুয়ালি এটা একটু অবাক হওয়ার মতো, কারণ সবচেয়ে টাফেস্ট লিগ হচ্ছে এখন প্রিমিয়ার লিগ। সো প্রিমিয়ার লিগের টিম না থাকাটা অবশ্যই সবাইকে বলবে যে ওয়ার্ল্ডের বেস্ট লিগ তো এখন প্রিমিয়ার লিগকেই ধরা হয়, সবচেয়ে কম্পিটিটিভনেস, রাইট? সো এটা একটু অবাক হওয়ার মতো, বাট এটা ইট শোজ যে অন্যান্য দলগুলি কিন্তু আপনাকে সবসময় স্টাডি করছে, আপনার সাথে খেলছে, আপনার দুর্বলতা খুঁজে বার করছে, ওই জিনিসগুলি আর কি। বাট সামটাইমস ইউ নিড লাক। আমার মনে হয় যে মাঝে মধ্যে ভাগ্যেরও দরকার হয়। পিএসজি যেটা করে দেখিয়েছে বার্সেলোনার সাথে, সেটাকে কি লাক বলবেন? না, একদমই না। আমি বলবো যে পিএসজি সেকেন্ড লেগের টিমটা ছিল অনেক স্ট্রং। মাঠে 3 জন প্লেয়ার ফেরত আসে, হাকিমি আসে, ওদের মিডফিল্ডে 2টা প্লেয়ার, নামগুলি আমি ঠিক মনে করতে পারছি না। বাট ওরা যেটা বার্সেলোনার মাঠে গিয়ে মোর পজিশন দেন বার্সেলোনা, তার মানে বুঝতে হবে যে আপনার টিমের স্ট্রেংথটা কোথায়। এবং আমি বলবো যে কিছু স্টুপিড মিস্টেকও ছিল বার্সেলোনার পক্ষে। কনসেলো বোধহয় লেফট ব্যাক বার্সেলোনার যে পেনাল্টিটা করলো, কোনো মানে হয় না, কোনো মানে হয় না। কারণ ও ওসমান ডেম্বেলে বল নিয়ে যাচ্ছে লাইনের দিকে, গোলের দিকে না, অন্যদিকে সাইড লাইনের দিকে, ওইখানে সে ট্যাকেলটা করেছে। তো ওইটা হচ্ছে এই ইনিশিয়েটিভ, মানে অ্যাডভান্টেজ দেওয়া, নিজের মিস্টেক থেকে দেওয়া। এবং অবশ্যই রেড কার্ডের কথাটা চলে আসবে, আমার মনে পজিশনটা এই জন্যই বেশি ছিল। তো রেড কার্ড এটা নিয়ে অনেকেই দ্বিমত, এবং জাভি নিজেও বোধহয় এটা নিয়ে সন্তুষ্ট না, রেফারির ব্যাপারে বলেছে। যদি ভিআরেও তো এটা ভিআরেই সেটা টিকে গেছে। হ্যাঁ, মেন হচ্ছে যে আমরা জানি যে গোল স্কোরিং অপরচুনিটি লাস্ট ম্যান, মানে ইন ফ্রন্ট অফ দ্য গোলকিপার ইউ আর দ্য লাস্ট ম্যান, এবং যে গোল যাকে ফাউল করছি হি ইজ অ্যাবাউট টু ক্যান স্কোর এ গোল, যে অপরচুনিটিটা তার সামনে খোলা, তো ওগুলিতে রেড কার্ড মাস্ট। সো ওটা নিয়ে আর ভিএআর যেহেতু দিয়েছে, সুতরাং সেটা নিয়ে। তবে আমরা এর মধ্যে এই 4টা টিমের মধ্যে ডর্টমুন্ড কি একটু পিছিয়ে কিনা আপনার মনে হয়? এই পর্যায়ে এসে এটা বলা উচিত না, কারণ সেমিফাইনালে এত এসছে সে, এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ইজ আ টাফ টিম টু বিট, কারণ এরা মানে এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত তারা লড়াই করে। তো এদের ওইভাবে কনভিনসিংলি হারানো, সেটা আমি মনে করি যে ইট শোজ যে দে হ্যাভ গুড টিম, দে হ্যাভ এ গুড টিম। ম্যানচেস্টার সিটি ট্রেবল জয়ের স্বপ্ন হারালো, মানে সেই ক্ষেত্রে ম্যানচেস্টার সিটির কথা যদি আমি বলি, যে ম্যানচেস্টার সিটি গতবারের চ্যাম্পিয়ন, এইবার ট্রেবল জয়ের সুযোগ ছিল, লিগেও তারা
শীর্ষে আছে, আবার চ্যাম্পিয়ন হবে কি হবে না এখনো শিওর না। ওই লিগটা তো আপনি নিজেই বলছিলেন খুব দুর্দান্ত লড়াই চলছে লিভারপুল, আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির মধ্যে। এটা কি লিগের উপর কোনো প্রভাব ফেলবে কিনা সিটির উপরে? অন্য লিগ টুর্নামেন্টগুলোতে এফএ কাপের কথা আমরা বলছিলাম যে খেলা আছে আগামী শনিবার। না মানে গার্দিওলা এটা তো 7th 8th সিজন, তো এর মধ্যে সে একবারই জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। হ্যাঁ, সো এটা খুব বড় এফেক্ট আসবে না। বাট একটা জিনিস হচ্ছে ম্যান সিটি যেই রেজাল্টই হোক, একটা সিজন কোনো ট্রফি না পাক, ওরা ফুটবলটাকে এমন একটা হাইটে নিয়ে গিয়েছে পেপ গার্দিওলার টিম, যে ইংল্যান্ডের খেলার স্টাইলই বদলে গিয়েছে। আগের ফুটবল যদি আমরা বিবেচনা করি, কম্পেয়ার করি, একদম চেঞ্জ। এবং এই ক্লাবগুলির পাশাপাশি অন্যান্য বিশ্বের অন্যান্য ক্লাবগুলির খেলাও একটা অন্য লেভেলে গিয়েছে। কারণ আপনি যদি এগিয়ে যান, আপনাকে ধরতে হলে আমাকে ওই পর্যায়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সো আমার ধারণা ওই দ্য ওয়ে পেপ গার্দিওলা চেঞ্জ দ্য স্টাইল অফ প্লে ইন ইংল্যান্ড এবং ম্যান সিটির খেলার ধারণ, কারণ কালকে আপনি দেখেন ম্যাক্সিমাম টাইম 10 জন প্লেয়ার রিয়াল মাদ্রিদ তাদের বক্সের ভিতরে, আর ওরা খেলছে এখানে সেন্টার ব্যাকগুলি কোথায় খেলছে, মানে একদম যেই সব জায়গায় ফরওয়ার্ডরা থাকে ওইখানে গিয়ে খেলছে। তো এই জিনিসগুলির সাথে আমি বলবো যে অলওয়েজ, কারণ পেপ গার্দিওলার মতো কোচরা তো শুধু কোচ না, ওরা অলসো আর রিসার্চ করে ফুটবল নিয়ে, গবেষক আমার দৃষ্টিতে। নতুন নতুন পয়েন্ট বের করে যে কীভাবে আমরা কোন জায়গাটাতে স্পেস আরও ভালোভাবে ক্রিয়েট করা যায়, অপরচুনিটি তৈরি করা যায়, সব কিছু নিয়ে। তো আমি বলবো যে এদের ধন্যবাদ দেওয়া উচিত ম্যান সিটিকে এবং পেপ গার্দিওলাকে, যে ফুটবলে একটা অন্যরকম একটা রেভলিউশন আনার জন্য। এবং ম্যান সিটি যখন এরকম মানে বড় তারকাদের আনছিল, তখন এক ধরনের প্রশ্ন ছিল যে টাকা ঢেলে আসলে কতটা ফুটবলে সাফল্য পাওয়া যায় কিংবা সাকসেস পাওয়া যায়। ম্যান সিটি সেটা দেখিয়েছে করে, মানে পিএসজির ক্ষেত্রে সেটা আবার খুব বেশি হয়নি। রাইট, না এটা হচ্ছে যে আমি বলবো যে চ্যাম্পিয়ন্স থেকে বা ইন্টারন্যাশনালি আপনার সাকসেসের পিছনে আপনার ডোমেস্টিক লিগটা অনেক ডিপেন্ড করে, যে আপনার লিগের স্ট্রেংথটা কি, আপনার কম্পিটিটিভনেসটা কেমন। সো যেটা ফ্রেঞ্চ লিগ তো অত কম্পিটিটিভ না, এই জন্য ওই সব জায়গা থেকে চ্যাম্পিয়ন সাধারণত হয় না যে টিমগুলি। কারণ যারা কম্পিটিটিভ লিগ হয়, যেমন স্প্যানিশ লিগ মাঝখানে ছিল ওয়ান অফ দ্য বেস্ট, ইটালিয়ান লিগ ছিল ওয়ান অফ দ্য বেস্ট, তখন তো ওইখান থেকে কিন্তু চ্যাম্পিয়ন হইতো। তো এইটা আসলে লিগের সাথে পুরোপুরি জড়িত। তার মানে কি এবারও পিএসজিকে আপনি পিছিয়ে রাখবেন তাদের প্রথম শিরোপার পথে? এটা আসলে মানে সবকিছুরই তো প্রথম বলে কথা আছে, পিছিয়ে রাখলাম দেখা গেল পিএসজি হলো, হতেই পারে, অবশ্যই। ইউ শুড বি ওপেন অ্যাবাউট যে এই ধরনের। মানে তারপরে যদি এই দুইটা সেমিফাইনাল নিয়ে আপনার মতামত জানতে চাই, পিএসজি, ডর্টমুন্ড, রিয়াল, বায়ার্ন, মানে আপনি কাকে এগিয়ে রাখতে চান? আমি রিয়ালের পিছনে তো থাকতেই হবে, কারণ রিয়াল, হ্যাঁ রিয়াল মানে ওরা সফল টিম, ওরা সবসময় করে দেয় এবং ওদের এক্সেপশনালি মিক্সড ব্লেন্ড অফ প্লেয়ার আছে, যে সিনিয়র প্লেয়ার এবং ইয়াং প্লেয়ার, এই যে সংমিশ্রণটা। অ্যানচেলোটি হচ্ছে যে ওনাকে বলা হয় কোয়াইট লিডারশিপ তার মধ্যে, যে সে অত বেশি কথা বলবে না, বাট পেপ গার্দিওলার মতো হয়তো এত লাফাবে না, বাট হি ইজ ডুইং হিজ থিং। সো ওই জিনিসটা হচ্ছে আমি বলবো যে অবশ্যই রিয়াল মাদ্রিদ দিস ইজ দ্য লাস্ট সিজন ফর, মানে আঞ্চলিক চলে যাওয়ার আগে, রাইট। সো সে তো একটা কিছু প্রুভ করতেই চাবে, বাট এটার মধ্যে এখন বলা মুশকিল যে আসলে, এবং আমার পক্ষে এখন বলা মুশকিল এই জন্য যে আমি অত বেশি স্টাডি করতে পারি নাই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে এইবার, এই টিমগুলি পুরোপুরি জানি না, আমি কালকে যা দেখেছি আর কি খেলা। তারপরে আমি বলবো যে বায়ার্ন, ইউ নেভার নো, বায়ার্নের যে বললাম যে লিগে এই জিনিসটা তাদের অন্যভাবে আসার জন্য। আর অবশ্যই ডর্টমুন্ড মানে গ্র্যাজুয়ালি দেখাচ্ছে, একসময় তো ওরা চ্যাম্পিয়ন্স লিগও চ্যাম্পিয়ন হয়েছে আগে, বায়ার্নকে হারিয়ে, যখন মনে আছে অনেক আগে। তো আমার মনে যে কোনো টিমেরই চান্স আছে। যে মানে জার্মান লিগের থেকে দুটো ক্লাব, মানে জার্মান লিগ কি আসলেই তাহলে অনেক কম্পিটিটিভ মনে হচ্ছে? আপনি যে আলোচনা আমরা হ্যারি কেন যখন যাচ্ছে বা ওই ধরনের প্লেয়ার যাচ্ছে, যেখান থেকে বেলিংহাম চলে আসে, জার্মান লিগ অবশ্যই কম্পিটিটিভ, হ্যাঁ অনেক কম্পিটিটিভ। এবং ওইখানকার কোচ আমরা ধার নিচ্ছি, যদি আমরা পেপ গার্দিওলার ধরে নিই, কোত্থেকে আনলাম ইংল্যান্ডে, বায়ার্ন থেকে আনলাম, ক্লবকে কোত্থেকে আনলাম ডর্টমুন্ড থেকে। সো টুকেল, তারপরে থমাস টুকেল, তারপরে আর কে কোচ আছে, তো অনেক বিখ্যাত কোচ আছে। এবং ওদের 2006-এর বিশ্বকাপের থেকে আউট হওয়ার পর থেকে ওদের যে আপনার হাই পারফরমেন্স সেন্টারগুলি তৈরি করেছে প্লেয়ার তৈরি করার জন্য, এবং অভিবাসন প্রক্রিয়াতে প্লেয়ারদের আনা, টার্কির যে প্লেয়ারগুলি আসে, খেদিরা, ওজিল, তো ওই ধরনের স্কিমগুলি ওদের খুব ভালো চলে জার্মানিতে। তো ওদের লিগটাও অনেক কম্পিটিটিভ।
ধন্যবাদ আপনাকে সাইফুল বারী। আমাদের সময় একদমই শেষ। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলছিলাম, ইউরোপিয়ান ফুটবলের সৌন্দর্য নিয়ে কথা বলছিলাম, রাত জেগে খেলা দেখার সার্থকতা এখানেই, যে কে জিতবে কে হারবে আগে থেকে বলা যায় না। এক পেশে ম্যাচের কোনো সুযোগ নেই, ছোট বড় যত ব্যবধানই থাক মাঠের খেলায় কিন্তু সমানে সমান অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই। সবাই ভালো থাকবেন, আজকের মতো আমরা এখানেই শেষ করছি।